দর্শক, আপনি কি জানেন একটি জমি যদি ক্রয় বিক্রয় হয়ে থাকে সেক্ষেত্রে সেই জমিটি কিভাবে রেজিস্ট্রি হয়ে থাকে? আর দলিল, যে আমরা দলিলের কথা বলি, সেই দলিলটাই বা কেন সরাসরি রেকর্ড হয় না দলিলের মাধ্যমে, দলিল ছাড়া? তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে জমি কেনা বেচার ক্ষেত্রে দলিলের গুরুত্বটা কতটুকু এবং দলিলটি কেন কিভাবে তৈরি হয়েছে, আর এই দলিল ছাড়া কেন ক্রয় সম্পত্তির মিউটেশন হচ্ছে না। তো প্রথমে দেখে আসা যাক বাংলাদেশ ভূমি আইন ও দলিল রেজিস্ট্রেশন নিবন্ধন সংক্রান্ত প্রক্রিয়াটি কিভাবে হয়েছে। জমি কেনাবেচা, দান বা যে কোনো উপায়ে মালিকানা হস্তান্তর পর আইনিভাবে নিজের মালিকানা নিশ্চিত করতে দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক, এই বিষয়ে আমরা তিনটি পথ দেখব, তিনটি ধাপ দেখব। তার প্রথম ধাপ হচ্ছে দলিল রেজিস্ট্রেশনের প্রধান আইনি নিয়ম। নাম্বার 1, বাধ্যতামূলক নিবন্ধন। 2005 সালের ভূমি আইন সংশোধনী অনুযায়ী যে কোনো স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, বায়না দলিল, বিক্রয় দলিল, সাবকবলা, দানপত্র, হেবা কিংবা বন্ধকি দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। আর এর সময়সীমা সাধারণত দলিল সম্পাদনের স্বাক্ষর করার পর থেকে 3 মাসের মধ্যে সেটি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের জন্য পেশ করতে হয়। নাম্বার 2, দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। একটি দলিল রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রারের অফিসে সাধারণত কিছু কাগজপাতি দাখিল করতে হয়। সেগুলোর মধ্যে হচ্ছে যে জমির বর্তমান মালিকানার দলিল এবং এর আগের মালিকানার ধারাবাহিক দলিল, যাকে বলা হয় বায়া দলিল, এবং সঙ্গে লাগছে খতিয়ান বা পর্চা, CSRS, BS এবং সর্বশেষ নামজারি বা মিউটেশন খতিয়ান। হালনাগাদ নামজারি ও জমাভাগ খারিজ। বিক্রেতার নামে জমিটি অবশ্যই মিউটেশন বা নামজারি করা থাকতে হবে এবং আলাদা হোল্ডিং নম্বর থাকতে হবে। খাজনা পরিশোধের রসিদ, জাতীয় পরিচয়পত্র, ছবি, জমির নকশা বা চৌহদ্দি এগুলো থাকতে হবে। নাম্বার 3, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মূল ধাপসমূহ কী কী আছে সে বিষয়ে একটু জেনে আসা যাক। প্রথমে একজন সরকার অনুমোদিত দলিল লেখকের ডিড রাইটার মাধ্যমে দলিলটি নিখুঁতভাবে লিখে নিতে হবে। এখানে বলে রাখছি যে সরকারি অনুমোদিত দলিল লেখক, যাদেরকে আমরা মোহরি বলে থাকি, যারা এই দলিলটি লিখছেন। তবে আপনি চাইলেই এই দলিলটি লিখে নিজের মতো করে আপনি ইচ্ছাকৃতভাবে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না, কারণ আপনার সরকার থেকে একটি নিবন্ধন প্রয়োজন হচ্ছে। আর এই নিবন্ধন না হলে পরে আপনি দলিল যতবারই লিখবেন বা যতই লিখেন আপনার এইটি কোনো কার্যকারিতা হবে না। সরকারি ফি ও ট্যাক্স পরিশোধ। দলিল রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট সরকারি ফি, স্টাম্প ডিউটি, স্থানীয় সরকার কর এবং উৎস কর প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে পে অর্ডার বা চালানের সাহায্যে পরিশোধ করতে হয়। অর্থাৎ আপনি দলিল যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন সরকারি কিছু ট্যাক্স দিতে হয় সরকারের দলিল রেজিস্ট্রেশনের জন্য। সেটা স্থানভেদে এবং মৌজা ভেদে এবং সেই জমির স্থান যেখানে আছে সেইটা ভেদে আপনার সরকারি ফি বা ট্যাক্স পরিশোধ করতে হয়। সাব রেজিস্ট্রি অফিসে সব কাগজপত্র ফি পরিশোধের রসিদসমূহ দলিলটি স্থানীয় সাব রেজিস্ট্রারের সামনে উপস্থাপন করতে হবে। এখানে টিপসই এবং স্বাক্ষর করা প্রয়োজন হচ্ছে। যদি আপনি এখানে ভুল কোনো তথ্য দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনার দলিলটি বাতিল বলে গণ্য হবে। এবং এখানে আর একটি বিষয় হচ্ছে যে দলিল সাবমিট করার পর অফিস থেকে একটি অফিসিয়াল রসিদ, যা 52 ধারার রসিদ নামে পরিচিত, দেয়া হয়। মূল দলিলটি সরকারি ভলিউমে রেকর্ড হতে কিছুদিন সময় লাগে, সেটা হোক 3 বছর, হোক
4 বছর, আগে 2.5 বছর ছিল, এখন বর্তমানে দলিলটির তৈরি হতে অনেক সময় লাগছে। তবে গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে রয়েছে, যেটা হচ্ছে যে দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ড অফিসে যোগাযোগ করে নামজারি করিয়ে নেওয়া উচিত। নামজারি না করা পর্যন্ত সরকারি রেকর্ডে আপনার মালিকানা পুরোপুরি প্রতিষ্ঠিত হবে না। তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে যদি মনে করে থাকেন যে দলিল আপনার নামে ওই জমিটি রেকর্ড হয়ে গেছে, তাহলে ভুল। আপনি অতি দ্রুত ভূমি সহকারী কর্মকর্তা এর অফিসে অথবা সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ড অফিসে আপনি নামজারির আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। তো কিভাবে নামজারির আবেদন করবেন সেটি আমার আগের একটি ভিডিওতে দেয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। মিউটেশন যদি আপনি না করে থাকেন তাহলে এখনই দ্রুত সময়ের মধ্যে মিউটেশন করে ফেলুন। 28 দিনের মধ্যেই মিউটেশন সম্পন্ন হয়ে যাবে। তবে সরকারি সময় বিধি অনুযায়ী মিউটেশনের সর্বশেষ সময় থাকবে 28 দিন। এর ভিতরে আপনার নামজারি সম্পন্ন হয়ে যাবে। নামজারির সরকারি নির্ধারিত ফি থাকছে 1170 টাকা। এখানে হচ্ছে যে কোর্ট ফি 20 টাকা আর 50 টাকা আপনার নোটিশ জারি ফি এবং 100 টাকা খতিয়ান ফি, আর হচ্ছে যে 1000 টাকা ডিসিআর ফি, যেটা ডুপ্লিকেট কার্বন রসিদ। আর এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যারা মনে করবেন যে সর্বশেষ রেকর্ড আসলে আমি দলিল দেখিয়ে নিজের নামে রেকর্ড করে নেব, আমি মনে করি তারা অনেক ভোগান্তির ভিতরে আপনি রয়েছেন, অনেক সমস্যার ভিতর রয়েছেন। তাই আর দেরি না করে নামজারি করে নিজের নামে দলিলটি এবং রেকর্ডটি করিয়ে নিন। নামজারি বা খারিজের অর্থ হচ্ছে কর্তন করা বা মালিকের নামের পরিবর্তন করা, তথ্য হালনাগাদ করা। তো আজ ভিডিও এই পর্যন্তই রাখছি। ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত। কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন সবার আগে ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।